আর এবার নজর রাখবো এই যে বাড়ির ছবি আপনারা দেখছেন, দেখেই বুঝতে পারছেন যে এই বাড়ি বহু পুরনো বাড়ি। এই বাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি, খিদিরপুরে বাড়ি। কিন্তু এই বাড়ি বিক্রির অভিযোগ উঠছে, দেখেই বুঝতে পারছেন যে দীর্ঘদিন ধরে এই বাড়ি অবহেলার মধ্যে পড়ে রয়েছে। আর এখন অভিযোগ উঠছে বাড়ি বিক্রির। বর্তমান মালিক, তার বিরুদ্ধেই অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানার চেষ্টা করব, রনক রয়েছে আমার সঙ্গে। রনক, এই বাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই বাড়ি অবহেলায় রয়েছে, কিন্তু বিক্রি করতে চাইছেন কারা? কারা রয়েছেন এই চক্রে? দেখা একেবারেই প্রায় 150 বছর পুরনো এই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। বাল্যকালে এখানেই তিনি তার সময় কাটিয়েছিলেন, এখান থেকেই তার হিন্দু কলেজে পড়াশোনা, এবং সেই বাড়ি এখন যে বর্তমান মালিক তিনি বিক্রি করে দিয়েছেন এবং প্রমোটিংয়ের একটা ছক কষা হচ্ছে। এর পেছনে একটা দুষ্ট চক্র চলছে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। বহু পুরনো এই ঐতিহ্য তা ভেঙে কোনো নির্মাণ করার একটা ছক কষছিল এই প্রমোটার, এমনটাই কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। এবং যারা এই কাজ করছিল তাদের সঙ্গে আমরা একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করি, এবং তারা কিন্তু কার্যত মুখে কুলু পেটেছে, কোনো রকম এই বিষয় নিয়ে কথা বলছে না। এবং স্থানীয়দের অভিযোগ, মধু কবির এই যে একটা ঐতিহ্যশালী বাড়ি, সেই বাড়ি ভেঙেই কিন্তু নতুন করে নির্মাণের যে কাজ, সেই কাজ শুরু করছিল বর্তমান মালিক। তিনি বাড়ির রক্ষণাবেক্ষণে সমস্যায় পড়েছিলেন, সেই কারণে কিন্তু তিনি বাড়ি বিক্রি করেছিলেন এবং সেখানেই একটা প্রমোটিংয়ের ছক করছিল কিন্তু দুষ্টচক্র, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ উঠে আসছিল। সোনিয়া, বেশ, রনক সঙ্গে থাকো। তারপরে নির্মাণ, তার মানে এখানে সেই নির্মাণটাকে কি করে হচ্ছে, ভেতরের কি রহস্য, সেটাকে খুঁজে বার করতে হবে। কে বা কারা এটা মদত দিচ্ছে? ওনার বাবা এখানে এসেছেন যশোর থেকে, তারপরে উনি 7 বছর বয়সে এসেছেন, আসার পর এখানেই উনি বড় হন, এখানেই লেখাপড়া, তার শিক্ষা, তার সব কিছু। স্থানীয় মানুষ তো আর ভাঙছে না, ভাঙার পেছনে একটা রহস্য, যে এটা হ্যান্ড ট্রান্সফার হয়েছে, অনেকবার শুনেছি আমরা, যে বিক্রি হতে 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 আজকে যারা কিনেছিলেন তারা সেখানে পুনর্নির্মাণ করছে। আমরা বাঙালি হিসেবে তো আমাদের গর্বের এটা। উনি মহাকবি, কর্পোরেশনও তো প্রচেষ্টা করছে, তার মানে কি তারা আইন কানুন সব ঘেঁটে সেটাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে, করে সেটাকে হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার করছে। এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। এইটা একটা অসাধু চক্র এটা করছে, কিন্তু আমাদের বাংলার যে সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য কলকাতা কর্পোরেশন এবং আইন যারা চর্চা করেন এবং আইনবিদ তাদেরও সচেষ্ট উচিত। এইটা রাজনাথ কিনেছেন এবং তখন তো 7 বছর বয়স, 31 থেকে 46 অব্দি ওখানে তিনি বসবাস করেছেন। হিন্দু স্কুলে, প্রেসিডেন্সি কলেজেও তিনি পড়াশোনা করেছেন। আবার কিন্তু সেকেন্ড ফেজে উনি 1856 থেকে দীর্ঘ 1864 এত বছর পর্যন্ত এই বাড়িতে ছিলেন। এবং মধুসূদন দত্তের বাড়ি ভেঙে প্রমোটিং এর ছক, আর এই ছক কিন্তু বানচাল হলো। তার কারণ পুরসভার তরফ থেকে পদক্ষেপ করা হচ্ছে, পুরসভার তরফ থেকে এই বাড়ি বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। আরো ডিটেল রনক জানাতে পারবে এই বিষয়। রনক, কি পদক্ষেপ করা হলো পুরসভার তরফ থেকে? তার কারণ এই বর্তমান বাড়ির মালিক যে ছক করছিলেন, যে চক্র কাজ করছিল, সেটা কোনোভাবে সফল হলো না, পুরসভা আটকে দিল। দেখা একেবারে পুরসভার নজরে আসতেই কড়া পদক্ষেপ নিল কলকাতা পৌরসভা। ইতিমধ্যে এই বাড়িটি কিন্তু কলকাতা পৌরসভার হেরিটেজের তালিকায় রয়েছে, গ্রেড 1B তালিকায় রয়েছে মধু কবির এই খিদিরপুরের বাড়ি। যখনই পৌরসভার নজরে এই বিষয়টি আসে, তৎক্ষণাৎ তারা কিন্তু এই বাড়ি ভাঙার কাজ বন্ধের নোটিশ সার্ভ করে এবং মেয়র পরিষদ নিজে এই বিষয়ে সরব হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যে এই বিষয়টিকে কেন্দ্র করে আদালতেও মামলা গড়িয়েছে এবং পৌরসভার তরফ থেকে জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব, এবং তারা চেষ্টা করছেন যাতে এই বাড়ি রক্ষণাবেক্ষণ করার কাজ শুরু করা হয়। এবং এর পেছনে যেটা দুষ্ট চক্র, প্রমোটিংয়ের ছক যেটা কষা হচ্ছিল, সেই প্রমোটিং যেভাবে বন্ধ করার জন্য কিন্তু তৎপর কলকাতা পৌরসভা। ইতিমধ্যে যে বাড়ি ভাঙার কাজ বন্ধ করার যে নোটিশ, সেই নোটিশ সার্ভ করা হয়েছে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে বাড়ি ভাঙার কাজ বন্ধও হয়েছে এবং এই বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে কলকাতা পৌরসভার তরফ থেকে আদালতে মামলা গড়িয়েছে। যেহেতু আগে থেকেই হেরিটেজ সম্পত্তি হিসেবে এটি বিবেচিত ছিল, তারপরেও কিভাবে এরকম একটা দুষ্ট চক্র এই বাড়ি ভাঙার কাজ করতে পারে, গোটা বিষয়টি কিন্তু কড়াভাবে দেখছে কলকাতা পৌরসভা একেবারে। এবং ঐতিহ্যের বাড়ি বাঁচাতে পুরসভা তৎপর। বেশ রনক, আমাদের কাছে যা যা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো আমরা কোর্টে সাবমিট করেছি।
এখন সেই সব ডকুমেন্টসগুলো যদি কোর্ট মান্যতা দেয় তাহলে আমরা হেরিটেজে ওটা সুরক্ষিত রাখতে পারবো। আমরা বিভিন্ন ঐতিহাসিকদের সাথে কথা বলছি, তাদের কাছে যদি কোনো ডকুমেন্টস থাকে তারা কলকাতা কর্পোরেশনের সাথে সহযোগিতা করুক, যে কলকাতায় যারা হেরিটেজ নিয়ে পড়াশোনা করেছেন বা ডক্টরেট করেছেন তাদের সাথে আলোচনা করে মাইকেল মধুসূদন দত্তের বাড়িটা আমাদের হেরিটেজ তালিকায় সুরক্ষিত রাখতেই হবে। এটা কলকাতার একটা ঐতিহ্য, কারণ ইতিহাস নষ্ট করা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক হয়ে যাবে। আর এবার উত্তর 24 পরগনার আমডাঙ্গার দিকে আমরা নজর রাখবো, কারণ চাকরির নামে প্রতারণা। বিজেপি নেতার দলেরই মহিলা নেতাকে প্রতারণা করেছেন বিজেপি নেতা, অভিযোগ এমনটাই। লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠছে। ঠিক কি অভিযোগ, আরো বিস্তারিত জানবো। তার কারণ ইতিমধ্যেই আমডাঙ্গা থানায় বিজেপি নেত্রী এই অভিযোগ জানিয়েছেন, নালিশ জানিয়েছেন। কি অভিযোগ, আরো ডিটেল জিয়াউল জানাতে পারবে এই বিষয়। জিয়াউল, কি অভিযোগ জানিয়েছেন? কারণ দলেরই নেত্রীর সঙ্গে, দলেরই মহিলা নেতার সঙ্গে প্রতারণা করলেন বিজেপি নেতা। একদম, দেখো, চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছে বিজেপির এক নেতা হরিয়াম বাল্মীকি। অর্থাৎ বেশ কিছুদিন আগে এই হরিয়াম বাল্মীকির সঙ্গে আমডাঙ্গার এক বিজেপি নেত্রীর পরিচয় হয়। পরিচয় হওয়ার পরেই তারা কিন্তু সেখান থেকে চাকরির টোপ দেওয়া হয় এবং চাকরি দেবে বলে সেখান থেকে 1 লক্ষ টাকা অগ্রিম নেন, বাকি পরবর্তীকালে চাকরি হলে সে টাকা দেবেন। কিন্তু সেই টাকা নিল, প্রায় 6 মাস অতিক্রান্ত হয়েছে, কোন রকম ভাবে চাকরি দিতে পারেননি। তারপরেই 6 জুন অর্থাৎ এই বিজেপি নেত্রী আমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে এই হরিয়াম বাল্মীকিকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। অর্থাৎ হাওড়া সাকরাইল থানার মল্লিকপুর এলাকা থেকে এই বিজেপি নেতাকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। আজকে তাকে বারাসাত আদালতে তোলা হবে। বেশ। আর আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়িতে ঝলসে 3 জনের মৃত্যু হলো, 1 জন আহত। রাতে বাড়িতে আগুনের জের, ঘুমন্ত অবস্থাতেই প্রাণ চলে গেল বাবা মা ছেলের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, এ তো মর্মান্তিক ঘটনা। একেবারে বাড়িতে শর্ট সার্কিটে আগুন লেগেছে, দমকলের প্রাথমিক অনুমান। এবং এই শর্ট সার্কিটে যখন আগুন লাগে তখন পরিবারের 4 জনই সদস্য বাড়িতে ঘুমিয়েছিল এবং তাই তারা বুঝতে, যখন আগুন চারিদিকে ছড়িয়ে যায় ততক্ষণ বুঝতে অনেকটাই সময় লেগে যায়। এবং স্থানীয় বাসিন্দারা গিয়ে পরে যখন পানীয় জল দিয়ে পরে আগুন নেমানোর চেষ্টা করে ততক্ষণ 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে গেছে। অসুস্থ অবস্থায় বা পরিবারের একজন মহিলাকে স্থানীয়রাই উদ্ধার করে এবং দমকল বাহিনীকে খবর দেয়। জেলা হাসপাতালে নিয়ে গেলে বাবা মা ও ছেলেকে মৃত ঘোষণা করে এবং আশঙ্কাজনক অবস্থায় পরিবারের একজন মহিলা চিকিৎসা চলছে হাসপাতালে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছে দমকল। ঠিক কারণে আগুনের আমি শুনলাম ওই ঘরে আগুন লেগেছে, এবার কিরকম লেগেছে সেটা জানি না। ঘরে 4 জন থাকতো আর ছেলে আছে, ছেলে হোস্টেলে থাকে বাইরে। আচ্ছা। আর ওনার মা এখন হসপিটালে অ্যাডমিট আছে, কিরকম কন্ডিশনে আছে এখন বলতে পারবো না। মানে কি বাড়িতে কি আগুন লেগেছিল? হ্যাঁ, আগুন লেগেছিল। আগুন দেখেই আমরা সবাই এখানে সবাই বেরিয়েছে। 11:30টার পর আমরা মানে শুনি বলতে ফোন করে আমাদেরকে গার্ড, আমাদের যে আচ্ছা সে ফোন করে। ফোন করার পর আমরা বেরোই যথারীতি। বেরিয়ে পরে মানে আশেপাশের বাড়িতে সবাইকে খবর দিই। তার আগে যারা খবর পেয়েছে তারা হয়তো বেরিয়েছিল, ঠিক সেই সময় তো সেই মোমেন্টে মনে থাকে না। কজন থাকতো বাড়িতে? এরা 4 জন থাকতো। হ্যাঁ, 4 জন থাকতো। একটা ছবি দেখাই আপনাদের, ছবিটা দেখলেই বুঝবেন যে কি ভয়াবহ অবস্থা। দেখুন, গাছ পড়ে গেছে আর তাতেই ক্লাসরুমের চাল ধসে পড়েছে। এই একটা ঘর, এখানেই কিন্তু 5-5টা ক্লাসের পড়াশোনা করে, পড়ুয়ারা পড়াশোনা করে এখানে। তুফানগঞ্জের প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা দেখাচ্ছি আপনাদের, বেহাল দশা। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, খুব স্বাভাবিক এই ছবির পরে পড়ুয়ার সংখ্যাও স্কুলে কমছে আগে থেকেই, কিন্তু কবে সারাই হবে? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই যে ছবিটি আমরা দেখা, সেটা হচ্ছে তুফানগঞ্জ 2 ব্লকের বিবেকানন্দ 18 প্রাথমিক বিদ্যালয়। বছর 2 আগে সেখানে ঝড় হয় এবং ঝড়ে গাছ পড়ে স্কুলের চাল ক্ষতিগ্রস্ত হয় এবং তারপর থেকে প্রায় 2 বছর হতে চললে একই রকম অবস্থা রয়েছে। ওই একটা ক্লাসের মধ্যে গাদাগাদি করে 5টি ক্লাসে চলছে এবং একটা রুমের মধ্যে। এবং এখানে কিন্তু ছাত্রছাত্রীদের যেমন অসুবিধা হচ্ছে শিক্ষকদের পঠন পাঠন চালাতে। এবং গোটা বিষয়টি নিয়ে আমরা স্থানীয় বিডিও তুফানগঞ্জ 2 ব্লকের বিডিওর সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন,
গোটা বিষয়টি নিয়ে প্রজেক্ট এস্টিমেট করে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তরকে যেটা জানানো হয়েছে যে রাজ্যে পাঠানো হয়েছে, সেটাকে অনুমোদন এলেই এই সংস্কারের কাজ শুরু হবে। সোনিয়া, ওই ঘরগুলো কি অবস্থা? ভাঙা। কি চাচ্ছ তোমরা? ফ্যান চাই। ক্লাসে ছোট 1 বড় 1 2 3 4 পড়াশোনা করে অনেক গরম লাগে, অসুবিধা হয়? হ্যাঁ। কি চাচ্ছ তোমরা? আমরা যাচ্ছে ওই ক্লাসটা ঠিক হোক। আমার কাছে যত খবর আছে ওনারা এস্টিমেট করে আমাদের কাছে কতবারই ইনফরমেশন ছিল, আমরা তখন এসে সাথে যেহেতু বড় অ্যামাউন্টটা লাগবে সেই কারণে আমাদের হাতে অত টাকা নেই, তো ওই কারণে আমরা এই মাধ্যমে ওই প্রপোজাল ওনাদের একটা এস্টিমেট করে পাঠাতে লাগে, সেইগুলো পাঠানো আছে।